হ্যালো গাইস, ওয়েলকাম টু নোবেল স্টোরিজ। অ্যান্ড আজকের ব্লগের মধ্যে আমরা দুটো জায়গায় যাব। প্রথমে বক্রেশ্বর টেম্পল, তারপর আমরা যাব মামা ভাগ্নে পাহাড়। সো আমরা ওখানে বসে ওয়েট করতে লাগলাম। অ্যান্ড ওয়েট করতে করতে বোর হয়ে গেলাম। তখনই একটা হর্ন শুনতে পেলাম। তো ফাইনালি আমাদের বাস আসছে মনে হয়। ইয়েস, এসে গেছে মনে হয়। তো বক্রেশ্বরে বাসের জন্য আমরা বসে গেছি। অ্যান্ড আমাদের এখন বাচ্চা অ্যারাউন্ড 7টা। তো সাথে করবো, আর এটা হলো আমার ভাই ছোট্টু। তো তার সাথে আছে, আর এই দিকে আমাদের আরও দুজন আছে, অনুভব আর সুইটি। তো আমরা সবাই মিলে যাচ্ছি বক্রেশ্বর। তো আমরা টিকিট কেটে নিলাম। অ্যান্ড সিউড়ির থেকে আমাদেরকে যে বক্রেশ্বর যেতে পার পারসন 25 টাকা লাগলো। তো আমাদের 4 জনে 100 টাকা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে একটা সিস্টেম আছে, টিকিট ফিকিট কিছু দেয় না, জাস্ট টাকা দিয়ে দাও, বললো হ্যাঁ হয়ে গেছে টিকিট কাটা। সো বাসের মধ্যে ভাই বোনের সাথে গল্প করতে করতে অ্যান্ড সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে টাইম কেটে গেল। বাসটা আস্তে আস্তে খালি হতে লাগলো। অ্যান্ড যখন বাসটা খালি হয়ে গেল তখন আমরা গেলাম ড্রাইভার আর কন্ডাক্টর কাকুর সাথে একটু গল্প করতে। এরপরই আমাদেরকে ড্রাইভার কাকু খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস বললো অ্যাবাউট দি মন্দির। কুণ্ড যেখান থেকে একদম প্রচণ্ড গরম জল, ওর পরে স্নানের জায়গা, তারপরে একটা বালি গরম আছে, সেটা কিন্তু জলটা ঠান্ডা, নিচে পা দিলে কিন্তু বালিটা গরম লাগবে, ঠিক আছে। শ্মশানের ওই দিক দিয়ে যে জলটা যাচ্ছে সেখানেও কিন্তু গরম জল। হ্যাঁ, এইসব এই বাঁ সাইডের এলাকাগুলো সবই গরম জল আছে, বোরিং করলে গরম জল ওঠে। কোথাও একটাও দেখতে হবে না চাপা কল, এই মোড়ে ছাড়া, বাস স্ট্যান্ড ছাড়া কোথাও চাপা কল দেখতে হবে না, কারণ যেখানে বোরিং করে সেখানে গরম জল উঠে যায়। হ্যাঁ, মানে বক্রেশ্বরটা ঘুরে দেখতে হবে আর কি, শুধু পান্ডাদের উপর নির্ভর করলে হবে না, নিজেদেরকেও একটু ঘুরতে হবে, ওরা তো আর অত সময় দেবে না। আর 5 মিনিট, 5 থেকে 6 মিনিট মতো লাগবে, তাহলে আমরা বক্রেশ্বর পৌঁছে যাবো। এই বাস রাইডে খুবই মজা আসলো। সো এই করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম বক্রেশ্বর। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি বক্রেশ্বরে। এই বাস দিয়ে আমরা এসেছিলাম। আধা ঘন্টার থেকে ম্যাক্সিমাম একটু বেশি লেগেছে, কিন্তু খুবই ভালো বাসটা এসেছে, কোথাও দাঁড়ায়নি, একদম খুব সুন্দর সিনারি দেখতে দেখতে চলে এসেছি। আর আমরা এখন শুরু করবো বক্রেশ্বরটাকে পুরো এক্সপ্লোর করতে আমাদের ভাই বোনদের সাথে। তো শুরু করা যাক। আমরা খুব ভোরবেলায় বক্রেশ্বরের জন্য বেরিয়েছিলাম, যেই জন্য আমরা ব্রেকফাস্ট করিনি। অ্যান্ড যখন আমরা বক্রেশ্বরে ঢুকছিলাম, ওর মাথায় একটা দোকান দেখলাম। অ্যান্ড দোকানের মধ্যে দেখলাম একটা আঙ্কেল অ্যান্ড তার বাচ্চা দুজন মিলে লুচি ভাজছে। ওই গরম লুচি দেখে দেখে আমাদের সবারই খিদে পেয়ে গেল। তো ফার্স্টে আমরা ঢুকলাম অ্যান্ড অর্ডার দিলাম খাবার অ্যান্ড খেয়ে নিলাম। অ্যান্ড যখন আমরা খাচ্ছি তখন দেখলাম কি ওই ছোটো বাচ্চাটা আমাদের ক্যামেরার সাথে খেলতে লাগলো। অ্যান্ড ও বললো, দাদা এই ক্যামেরাটাকে আমি অফ করব। তো আমি বললাম ঠিক আছে, আই। হ্যাঁ, করো করো করো, বন্ধ করো। অ্যান্ড খাওয়া শেষ করার পরে বেরিয়ে পড়লাম বক্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। অ্যান্ড বক্রেশ্বর মন্দির যাওয়ার রাস্তার মধ্যে আমাদের দেখা হলো একটা কুল পুরোহিত। অ্যান্ড উনি রেবেন গ্লাসেস পরেছিলেন। এটা মন্দির যাওয়ার পথ। এখানে বক্রেশ্বর মহাদেবের মন্দির, যার নাম শুনে এসেছো বক্রেশ্বর। আর এটা হচ্ছে 51 ফিট একটা পীঠ। এখানে মায়ের 2 ফুট মাঝখানটা পড়েছে। এখানে মায়ের দেবী দুর্গা রূপে পূজিত হয়। আর এখানে মধ্যে বক্রেশ্বরের মধ্যে আছে দেখার জিনিস হচ্ছে 7টা গরম জল, উষ্ণ প্রশ্ন যেগুলো বলে, সবচেয়ে বেশি হচ্ছে 80 ডিগ্রি। আর যেটা স্নান করে সেটা হচ্ছে 42। আর একটা শীতল জলের কুণ্ড আছে, ওটা লোকের যাদের একটা প্রবাদ আছে আর কি, যাদের বাচ্চা টাচ্চা হয় না তারা স্নান টান করে। ওটা আমরা আগেকার দিনের কথা, লোকে চান টান করে, বিশ্বাসের উপর নির্ভর করছে। আর এই মন্দির এলাকার মধ্যে সবই গরম জল। আর আমরা যেদিকে যাচ্ছি মেন হট স্প্রিংগুলো দেখার জন্য। আর এই যে ছোটো ছোটো শিব মন্দির দেখা যাচ্ছে, এগুলো লোকের দেওয়া। মোটামুটি 108টা মন্দির আগে ছিল, এখনও আর অতটা নেই, মোটামুটি 60-70টা আছে। আমরা এখন ঢুকে যাচ্ছি মেন হট স্প্রিংয়ের রাস্তায়। এই সামনে আছে অগ্নিকুণ্ড, যেটা সবচেয়ে বেশি গরম, 80 ডিগ্রি।
এই জলটা স্নানাগারে যাচ্ছে, লোকে স্নান করছে। এই আমরা ঢুকে গেলাম উষ্ণ প্রস্রবণে। এটা হচ্ছে সবচেয়ে বেশি গরম অগ্নিকুণ্ড। এটার টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি। এই মাটির নিচে সালফার আছে, হিলিয়াম আছে, অনেক গ্যাস ট্যাস আছে বলে জলটা গরম হচ্ছে। বক্রেশ্বর মেন মন্দির, আমরা মেন প্রবেশ করছি মেন দরজায়। এটা হচ্ছে মেন দরজা, যারা স্নান টান করে না তারা সোজাই মন্দির প্রবেশ করে। এটা বাবার মেন দরজা, মেন ফটক। আমরা মন্দিরে প্রবেশ করছি। আমরা মন্দিরে প্রবেশ করলাম। মেন মন্দির বক্রেশ্বর বাবার। আর যেটা আমরা বাঁ দিকে রয়েছে একটা হট স্প্রিং, এটা সবচেয়ে কম গরম। এটা হচ্ছে 32 ডিগ্রি, 32। এটার নাম হচ্ছে শ্বেত গঙ্গা। এই জলে বাবার ভোগ পূজা হয়। এবার গরম জল নেওয়া হচ্ছে বাবার মাথায় ঢালার জন্যে। এটা হচ্ছে মেন দরজা। এবার আমরা মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে বক্রেশ্বর বাবার মন্দির। এই হর হর মহাদেব, ঘন্টা বাজাও। এই হর হর মহাদেব। আমরা এই মন্দিরে প্রবেশ করলাম। এই বাবার মন্দির। এই আমরা বাবার মন্দির ঢুকছি। এই পুজো হচ্ছে। এটা হচ্ছে বক্রেশ্বর বাবার মন্দির, যার নাম শুনে এসছো। এটা হচ্ছে অষ্টাবক্র মুনি, যার নামে বক্রেশ্বর। আর নিচে আছে বক্রেশ্বর মহাদেব, অনাদিলিঙ্গ। আগে ভক্তের পূজা, তার ভগবানের পূজা। হাতটা দিয়ে মাথায় ঠেকাও, যার কামনা আছে মনে মনে জানাও। হাতে হাতে জল নাও, গায়ে মাথায় ঠিকই নাও, এমনি করে। নমো মহাদেব মহাত্তান মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরায় নমো। আমরা প্রথমে শিবের পুজো করলাম। পুজোটা শেষ করার পর আমরা গেলাম মা দুর্গার পুজো করতে। হ্যাঁ, এবার বাবার মন্দির পুজো হয়ে গেল। এবার আমরা মায়ের মন্দিরে যাচ্ছি। সতীপীঠ, যেখানে মায়ের 51 পীঠে একটা পীঠ। এখানে মায়ের যে ভ্রুটা পড়েছে সতীপীঠে। এবার আমরা মায়ের মন্দির দিকে যাচ্ছি। এটা বাবার মন্দির মেন। এবার এটা মায়ের মন্দিরে যাচ্ছি আমরা। মায়ের এখানে দেবী দুর্গা দশভুজা মায়ের পূজিত। এখানে আমাদের পুজো 4 দিন বিশেষ পুজো হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন বিশেষ পূজা হয়। এটা আছে মায়ের দেবী দুর্গা মূর্তি, মায়ের সতীপীঠ। দেবী দুর্গা মায়ের দুর্গা রূপে পূজিত এখানে। এটা ধরো সবাই মিলে। নমো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে। মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমরা ঘাটগুলো দেখে নিলাম, যেখানে লোকরা চান করে। তো এখন আমরা পৌঁছে গেছি ঘাটের গেটের মধ্যে। এখানে ভেতর দিয়ে গেলে এখানে অনেক ঘাট আছে যেখানে স্নান করা যায়। এটা হচ্ছে স্নানের ঘাট, গরম জল। এই ভেতর দিয়ে প্রবেশ করা যায়, লোকে এখানে স্নান করে। ছেলেদের মেয়েদের আলাদা ঘাট আছে স্নানের ঘাটের জন্যে। আর যেগুলো মেন হট স্প্রিং, 7টা পরপর গরম জল আছে দেখার জন্যে। ওই সাইডে যাওয়া যাবে, মন্দির দিকেও যাওয়া যাবে। বক্রেশ্বরে পুজো শেষ করার পরে অ্যান্ড ঘাটগুলো দেখার পরে আমরা একটা টোটো ধরলাম দুবরাজপুরের উদ্দেশ্য। তো বক্রেশ্বর আমরা দেখে নিলাম, পুজো দিয়ে দিলাম। তাই বক্রেশ্বর থেকে বেরিয়ে একটা টোটোতে আমরা চাপলাম। এখন টোটোর থেকে আমরা যাচ্ছি দুবরাজপুর। দুবরাজপুরে আমাদের গন্তব্য হচ্ছে দুটো জায়গা। প্রথমে আমরা যাব মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড় দেখার পরে ওখান থেকে একটা রাজবাড়ি যাব। এই রাজবাড়ির নাম হচ্ছে হেদামপুর রাজবাড়ি। তো খুব মজা হচ্ছে, সব কাজিনসরা মিলে মস্তি করতে করতে যাচ্ছি। অ্যান্ড রুটগুলো খুব সিনিক, মানে এখানে মানে কলকাতাতে রাস্তাগুলো এতই কনজেস্টেড থাকে, মানে রাস্তার ট্রাভেলিংয়ের ওই ফানটাই পাওয়া যায় না। কিন্তু এসব জায়গাতে যেমন সিউড়ি কি ভালো লাগে, চারিদিকে গ্রিনারিজ আছে, ফরেস্ট আছে, রাস্তার মধ্যে গাড়িও কম, এখানে ট্রাকসও কম আছে। অ্যান্ড তার মধ্যে থেকে যেতে যেতে গরম আছে, কিন্তু তাও একটা মিহি হাওয়া বয়ে যাচ্ছে। অ্যান্ড কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তো আমরা যাচ্ছিলাম টুয়ার্ড দুবরাজপুর। অ্যান্ড তখন যেতে যেতে পথের মধ্যে একটা খুব সুন্দর জায়গা পড়লো। তো আমরা টোটো আঙ্কেলকে বললাম কি একটু দাঁড়ান, এই জায়গাটা ভালো করে আমরা দেখি। সিনিক ভিউটা এনজয় করতে করতে অ্যান্ড ভাই বোনদের সাথে গল্প করতে করতে আমরা জার্নিটাকে কন্টিনিউ করলাম। ফাইনালি দুবরাজপুর ঢুকে পড়লাম অ্যান্ড পৌঁছে গেলাম মামা ভাগ্নে পাহাড়ে। সো টোটো আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে মামা ভাগ্নে পাহাড়। আমরা মামা ভাগ্নে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি।
অ্যান্ড এখান থেকে আমরা এখন মামাভাগ্নে পাহাড়ে চড়বো অ্যান্ড দেখবো কী কী ভিউজ আছে, মামাভাগ্নে পাহাড়টা কেমন আছে, অ্যান্ড সব কটা কাজিন মিলে আমরা ফান করবো। লেটস গো! আমার পেছনে যে মন্দিরটা দেখছেন সেটার নাম হচ্ছে জয় বাবা পাহাড়েশ্বর, অ্যান্ড সাইডের মধ্যে খুবই সুন্দর কীর্তন হচ্ছে। সো আমরা এখন মামা ভাগ্নে পাহাড়ে চলে এসেছি, অ্যান্ড এখানে একটা মন্দির আছে সবথেকে স্টার্টিংয়ে যেটা দেখলে, সেটা হলো শ্রী পাহাড়েশ্বর। অ্যান্ড এখানে একটা বহুত ইন্টারেস্টিং ব্যাপার এটাই হলো যে এখানে যে ঠাকুর আছে পাহাড়েশ্বর, ওর মধ্যে কি হয় যে পাথরটা প্রতি বছর গ্রো করে। তো তার মানে কি যে আমি যদি আজকে যে পাথরটা দেখে গেলাম, আপনারা যদি 1 বছর পরে বা 2 বছর পরে আসবেন তো পাথরের সাইজ বেড়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি এখানে ওটা ফটো তুলতে দেয়নি, বাট খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট লাগলো, তাই আমি এটা বলে দিলাম সবাইকে। বাবা পাহাড়েশ্বরের মন্দির দেখার পরে আমরা টুয়ার্ডস মামা ভাগ্নে পাহাড় উঠতে শুরু করলাম। সবথেকে বেশি জিনিস যেটা আমাকে খুব ভয় লাগলো যে আমরা আসছিলাম, সিঁড়ির উপর থেকে একটা সাপ বেরিয়ে চলে গেল। তো ওর পর তো আমার একটু ভয় লাগতে শুরু হয়েছে কি সাপ যদি বাই চান্স চলে আসে তো, বাট কী হবে, এটাই তো জীবন, মরতে হলে মরে যাব, কিন্তু জীবনে অ্যাডভেঞ্চার ইজ লাইফ। কিছুক্ষণ চাপার পর আমরা পৌঁছালাম রামকৃষ্ণ আশ্রম। সো এটা হলো দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণর আশ্রম। তো এই পাহাড়ের মধ্যে একটা রামকৃষ্ণ আশ্রমও আছে। অ্যান্ড দেন ওই মন্দিরটাও দেখার পর আমরা আবার কন্টিনিউ করলাম মামা ভাগ্নে পাহাড় চাপার জন্য। এখন 11টা মতো বাজছে, অ্যান্ড এখানে রোদ চূড়ান্ত, বাট ভিউটা খুবই সুন্দর, মানে এখানে একদম পুরো পাথর আর তার সাথে এখানে সিনিক বিউটি দেখতে পাচ্ছ। বাট প্রথমে যে স্টার্টিংয়ে আমরা একটা সাপ দেখতে পেয়ে গেছি না, তো যখনই এখানে কিছু পাতার নড়ছে আওয়াজ আসছে তো ভয়টা তো একটু লাগছে। রাম রাম ভাই সারে আনে। তো এখন আমরা এখানে চলে এসেছি, হাঁটতে হাঁটতে এসে একটা ক্রস রোডে চলে এসেছি। এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। এখন আমরা বুঝতে পারছি না কোন দিকে যাব, তো একটু কনফিউজড আছি। তো ফাইনালি এই রাস্তাটাই চুজ করলাম যেটা উপরের দিকে যাচ্ছে। তো এবার আমরা এদিকে যাই আর দেখি যে কি দেখতে পাওয়া যায়। পুরো পাথর আছে, কিন্তু এখানে ঝান্ডা লাগানো আছে, তো আমার মনে হয় যে এই দিকেই যাওয়ার রাস্তা আছে। অ্যান্ড তারপরে একটা বিশাল বড় সিঁড়ি চাপতে চাপতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মামা ভাগ্নে পাহাড়। আর এটা হলো মামা ভাগ্নে পাহাড়। চলো এবার আমরা গুহার ভিতরে ঢুকলাম, দেখা যাক কি পাই আমরা নতুন কিছু, যদি কোনো রহস্য খুঁজে বার করতে পারি। সো এখানে পুরো খেটে খেটে আমরা আসলাম, বাট এখন যে ভিউটা দেখতে পেয়েছি আই থিঙ্ক ইটস ফুললি ওয়ার্থ ইট, খুবই সুন্দর, ভেরি গুড। তো আমাদের দেখা হয়ে গেল মামা ভাগ্নে পাহাড়। তো এখন আমরা ফেরত পথে যাচ্ছি, আবার সেম রাস্তায় নেমে নেমে হেঁটে হেঁটে পৌঁছে যাবো টোটোর কাছে। দেন ওখান থেকে আবার জার্নিটা শুরু হবে হেদমপুরের রাজবাড়ির জন্য। মামা ভাগ্নে পাহাড়টা দেখার পরে এবার আমরা যাব হেদমপুরের রাজবাড়ি দেখতে। তো চলো। অ্যান্ড এখন আমরা পৌঁছে গেলাম হেতামপুরের রাজবাড়ি। তো আমরা একটু ভেতরে ঢুকতে পেরেছি, আর হেতমপুরের রাজবাড়ি একটা স্মল গ্লিম্পস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটা হলো হেতমপুরের রাজবাড়ি। ভেতরে এখন স্কুল হয়ে গেছে, তো ভেতরে দেখার মতো কিছু নেই, বাস এই যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে এটাই হলো হেতমপুরের রাজবাড়ি, আর এইটুকুই দেখার মতো আছে।
অ্যান্ড ফাইনালি আমরা জার্নিটাকে শেষ করলাম গন্নে কা জুস খেয়ে। জোড়া গ্লাস খেতে চাস খা। অ্যান্ড সেই সকালবেলা বেরিয়েছিলাম অ্যান্ড এখন আওয়ার ট্রিপ কাম টু আ এন্ড অ্যান্ড খুব মজা হলো আজকে। অ্যান্ড এখন আমরা এখান থেকে একটা বাস ধরবো স্ট্রেট ব্যাক টু সিউড়ি। বাই বাই গাইস। অ্যান্ড আপনাদেরকে যদি ব্লগটাকে ভালো লেগে থাকেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড আরও লোকদেরকে বলুন অ্যাবাউট আস। তাহলে আমাদের পাশে থাকলে আমাদেরও মোটিভেশন হবে টু মেক সাচ গুড ভিডিওস আরও লাইক এভরি সানডে। থ্যাংক ইউ গাইস। সাইনিং অফ অনুভব মুখার্জি।